জি24 ঘন্টায় স্বাগত। জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি 3:03 খবর, আর আমি শুভদীপ। যে খবর আপনাদের জানাবো, পাটনায় কংগ্রেস এবং বিজেপির সংঘর্ষ আর তার জেরে তুলকালাম পরিস্থিতি পাটনায়। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছি আপনাদের সঙ্গে এবং আমি জানাবো সুপ্রিম কোর্টের তরফ থেকে বড় নির্দেশ দেওয়া হয়েছে। 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর নির্ধারিত যে পরীক্ষা এসএসসির, তা নির্ধারিত সূচি মেনে ওই দিনই হবে। কোনো স্টে অর্ডার দিল না সুপ্রিম কোর্ট। আর আমি শুরুতেই সব্যসাচী যে খবরে চোখ রাখবো, আরজি করে দুর্নীতি তদন্তে এই মুহূর্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই। অতীন ঘোষের বাড়িতে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। কয়েকজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করার পর অতীন ঘোষের নাম উঠে আসে, আর তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তদন্তকারীরা আগেই যোগাযোগ করেন বলে জানা গিয়েছে। আর তারপর সরাসরি সিবিআই টিম অতীন ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছে। অতীন ঘোষ আছে কি নেই, কি পরিস্থিতি আমরা জানার চেষ্টা করব, কারণ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অতীন ঘোষ আরজিকর তার বিধানসভা এলাকায় যেহেতু পড়ে, সেই জায়গা থেকে আরজিকর দুর্নীতি তদন্তে সিবিআই আধিকারিকরা অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চান আগেই। সেই জায়গা থেকে সিবিআই টিম তার বাড়িতে হানা দেয়। এই মুহূর্তের কি আপডেট, কি পরিস্থিতি, অতীন ঘোষ ভেতরে রয়েছেন কিনা, সমস্তটা জানবো। রক্তিমা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। রক্তিমা, দেখো, অতীন ঘোষের যে শ্যামবাজারের যে এই বাড়ি, সেই শ্যামবাজারের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা এসেছেন। মূলত 3 জন আধিকারিক এসেছেন এবং ইতিমধ্যে তুমি জানো যে আরজিকরের যে ঘটনা, আরজিকরের ঘটনায় মূলত তদন্তের জন্যই সিবিআইয়ের আধিকারিকরা এসেছেন বলে কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে। সেক্ষেত্রে যে দুর্নীতি মামলা হয়েছিল, সেই দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়েই দেখো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে এবং তাদের মধ্যেই কিন্তু অতীন ঘোষের নাম রয়েছে, এমনটা জানা যাচ্ছে। দেখো, এই দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে আধিকারিকরা যাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছেন, তাদের সঙ্গে কথা বলেই অতীন ঘোষের নাম উঠে এসেছে বলে যেটা জানা যাচ্ছে। এবং দেখো, তারপরেই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে অতীন ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং যেমনটা জানা গিয়েছে যে আজকে গতকালই তাকে চিঠি পাঠানো হয়েছিল এবং সেই মোতাবেক আজকে সময় দেওয়া হয় এবং এই মুহূর্তে অতীন ঘোষের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা রয়েছেন। দেখো, শুধুমাত্র এই আরজিকরের ঘটনায় তুমি জানো যে যেহেতু এখানকার যে তিনি এলাকার বিধায়কও রয়েছেন এবং একই সঙ্গে রোগী কল্যাণ যে সমিতি ছিল সেখানকার মেম্বারও ছিলেন অতীন ঘোষ, সে সব কিছুর জায়গা থেকে অতীন ঘোষের নাম উঠে এসছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই জিজ্ঞাসাবাদ, যে দুর্নীতি যে মামলা হয়েছিল, সেই দুর্নীতি মামলার ক্ষেত্রে সেই জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু আজ সিবিআইয়ের আধিকারিকরা এখানে এসছেন। এবং দেখো, অতীন ঘোষ রয়েছেন, ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা গিয়েছেন, প্রায় 1 ঘন্টা হতে চললো, এখনও কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা ভেতরেই রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন বলে যেমনটা জানা যাচ্ছে। সব্যসাচী, অনেক ধন্যবাদ রক্তিমা। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আগে সুদীপ্ত রায়, যিনি বিধায়ক, তার নার্সিংহোমেও হানা দেওয়া হয়েছিল। তিনি আগে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান দায়িত্ব ছিলেন, এখন অতীন ঘোষ রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আরজিকরের দুর্নীতি তদন্তে বেশ কিছু প্রশ্ন রয়েছে, বেশ কিছু সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে অতীন ঘোষের নাম উঠে আসে। আগেই যেরকম রক্তিমা জানানো, তাকে জিজ্ঞাসাবাদ করার কথা চলেছিল, এরকমভাবে জানানো হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই মতো সিবিআইয়ের 3 জন আধিকারিকের টিম তারা গিয়েছেন, যথারীতি কেন্দ্রীয় বাহিনীও রয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের তরফ থেকে যথারীতি অভিযোগ করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার। আর এবার এসএসসি মামলায় বড় আপডেটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে নির্ধারিত যে সূচি, অর্থাৎ 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এই দুটো দিনেই পরীক্ষা হবে, পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে না, এমনটাই কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। কারণ সামনেই পুজো, সেক্ষেত্রে কিন্তু আদালতের তরফ থেকে, অর্থাৎ দেশের শীর্ষ আদালতের তরফ থেকে এটাও স্পষ্ট করা হচ্ছে এর মধ্যে যাতে আর কোনো রকম দুর্নীতি না হয় সেটা দেখতে হবে, কারণ অযোগ্যদের তালিকা আলাদা করে প্রকাশ করতে হবে, এটা আগেই বলা হয়েছিল। ইতিমধ্যেই আদালতে এসএসসির তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন আগামীকালই কমিশনের তরফ থেকে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। রাজীব, সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে বলা হলো যে পরীক্ষা নির্ধারিত সময়ে নির্ধারিত দিনেই হবে, পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে না, এক্ষেত্রে কোনো স্টে অর্ডার সুপ্রিম কোর্ট দিল না। ঠিক কি বলা হয়েছিল মামলাকারীদের পক্ষ থেকে, কি বলা হলো এসএসসির আইনজীবীর তরফ থেকে? দেখো, এসএসসি নিয়োগ, যে চাকরি নিয়োগ 26,000 শিক্ষকের তাদের চাকরি গিয়েছিল এবং তাদের সেই 26,000 পদে আবার নতুন করে নিয়োগ হবে এবং তার জন্য পরীক্ষা হবে। সেই পরীক্ষাও আদালতের নির্দেশে হচ্ছে। তার দিনক্ষণ ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে, আগামী
7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর পরীক্ষা হবে। নতুন কোনো দুর্নীতি যেন না হয় সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট কিন্তু একেবারে সদা সতর্ক রয়েছে এবং সতর্কতা বাণী কিন্তু তারা দিয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে। কিন্তু এক্ষেত্রে বেশ কিছু শিক্ষক যারা প্রার্থী, যারা চাকরি প্রার্থী, তারা শিক্ষক পদের চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই নিয়োগ পরীক্ষার যে পদ্ধতি এবং বেশ কিছু অনিয়ম, বিশেষত তাদের অভিযোগ যে এক্ষেত্রে যারা অযোগ্য প্রার্থী তারা এই পরীক্ষায় বসছে, যখন কিনা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে শুধুমাত্র যোগ্যরাই সুযোগ পাবেন পরীক্ষায় বসার, অযোগ্যরা কোনোভাবেই এই পরীক্ষায় বসতে পারবেন না। এই অভিযোগ নিয়ে তারা এসেছিলেন এবং তাদের মূল আবেদন ছিল যাতে পরীক্ষাটি স্থগিত করা হয় এবং প্রয়োজনে বিলম্বিত করা হয়, দেরি করা হয়, যাতে পুরো বিষয়টি শোনা হয়। প্রথমে জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টের মামলায় কিন্তু প্রথমেই এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার যে আবেদন তা খারিজ করে এবং পিছিয়ে দেওয়াতে বা স্থগিতাদেশ দিতে রাজি হয়নি। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বক্তব্য সুপ্রিম কোর্টে আজকে রেকর্ড করা হয়, যেখানে বলা হয় যে কোনো রকম দুর্নীতি হবে না, অযোগ্যরা পরীক্ষায় বসবে না, অযোগ্যদের তালিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে এবং আগামীকাল সেই তালিকা প্রকাশ করা হবে। নতুন পরীক্ষা নিয়ে আদালতের যে টানাপোড়েন চলছিল সেক্ষেত্রে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো এই বিষয়গুলি। আদালতের নির্দেশ, যারা অনলাইনে আবেদন করতে পারেননি, অর্থাৎ যাদের যোগ্য না অযোগ্য তা নিয়ে কনফিউশনের জেরে যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি, তারা 2রা সেপ্টেম্বরের মধ্যে হার্ড কপি জমা দিতে পারবেন কমিশনের দপ্তরে গিয়ে, অর্থাৎ সশরীরে গিয়ে আবেদন করতে পারবেন। পাশাপাশি জানানো হয়েছে অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই দেওয়া হয়েছে, অতএব যদি কেউ পরীক্ষাতে বসেও পড়ে অযোগ্য কেউ, পরবর্তীতে তার পরীক্ষা বাতিল হবে এবং তার খাতা বাতিল হবে। ধন্যবাদ রাজীব। পাটনায় তুলকালাম পরিস্থিতি, কংগ্রেস এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করা হয়েছে এমনটাই অভিযোগ বিজেপির। পাটনায় এই অভিযোগেই কংগ্রেস দপ্তরের সামনে বিজেপি নেতাকর্মীদের বিক্ষোভ, কংগ্রেস দপ্তর লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। আর এই ঘটনার আজ পরে কলকাতাতেও প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে বিজেপি বিক্ষোভ দেখায়, বিধান ভবনে ভাঙচুর চলে। এন্টালি থেকে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রণয় তিওয়ারি রয়েছেন। রণয়, কংগ্রেসের দপ্তরের সামনে বিজেপির ভাঙচুর বিক্ষোভ, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো শুভদীপ, 11:30 নাগাদ বিজেপি নেতা রাকেশ সিং তার দলবল নিয়ে আচমকা কংগ্রেসের দপ্তরে ঢুকে পড়ে। সেখানে একের পর এক হোর্ডিং, মূলত রাহুল গান্ধীর হোর্ডিং, সেই হোর্ডিংয়ে কালি লেপে দেয়, কোনো হোর্ডিং ছিঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। একই সঙ্গে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গের সেই হোর্ডিংগুলোও কিন্তু ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কংগ্রেস কর্মীরা এন্টালি থানার সামনে রয়েছেন, তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। আমি যদি একবার ছবিটা দেখাই, ক্যামেরাপার্সন রণজিৎ যে ছবিটা তোমাকে দেখাচ্ছে, অর্থাৎ কংগ্রেস কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন দফায় দফায়। যে অভিযোগ তারা করছেন যে রাকেশ সিং বিজেপি নেতা, তাকে গ্রেপ্তার করতে হবে। এবং একই সঙ্গে কংগ্রেসের তরফে যে অভিযোগ করা হচ্ছে, যেখানে একজন বিজেপি নেতা ফেসবুক লাইভ করে বলছেন যে তিনি কংগ্রেস দপ্তরে যাবেন, সেখানে ভাঙচুর চালাবেন, সেখানে পুলিশ কেন খবর পেল না? এমনকি যখন হামলা চলছিল, যখন হামলা চালাচ্ছিল, তখন অর্থাৎ প্রদেশ কংগ্রেসের দপ্তর থেকে এন্টালি থানার দূরত্ব মাত্র 100 মিটার, সেখানে কেন পুলিশ এসে পৌঁছালো না? এখানে কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ রয়েছেন। প্রদীপবাবু, আপনারা তো পুলিশকে জানিয়েছিলেন, এই মুহূর্তে আপনারা এখানে বিক্ষোভ কেন দেখাচ্ছেন? পুলিশ কি ঠিকঠাক কাজ করছে না? দেখুন, এখনও পর্যন্ত ঘটনাটা প্রায় 4-5 ঘন্টা হয়ে গেল। পুলিশ স্টেপ নিয়েছে, এমন কোনো কাজ করেছে আমাদের জানা নেই। আজকে যেভাবে ঘটনাটা ঘটলো, রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে চোর সাব্যস্ত করে দিয়েছে দেশের মানুষের কাছে। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা গ্রামে একটাই স্লোগান উঠেছে, ভোট চোর গদি চোর। কিন্তু এখন এই মুহূর্তে আপনারা কি চাইছেন? রাহুল গান্ধীর প্রতি যদি ক্ষোভ থাকতো, তাহলে প্রদেশ কংগ্রেসের বাইরে এসে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে পারতো, শুভঙ্কর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে পারতো। সেটা না করে বিজেপি রাজ্য সভাপতি গুন্ডা বাহিনী পাঠালেন কংগ্রেস অফিসে ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো, ভেতরে টায়ার জ্বালিয়ে আজকে কংগ্রেসের পতাকা পোড়ালো। আজকে রাহুল গান্ধী, খাড়গেজি এবং কংগ্রেসের নেতৃত্বের মুখে কালি লাগিয়ে দিল। কিন্তু আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন, সে তো নিজেও একসময় কংগ্রেস করতো। সে কংগ্রেস যখন করতো তখন বাল্মীকি ছিল, এখন বিজেপিতে গিয়ে এখন রত্নাকর দস্যু হয়েছে, তার দায় তো কংগ্রেস নেবে না? কংগ্রেস তো অনেকেই করতো, যারা তৃণমূলের, যারা বিজেপির বিধায়ক যারা আছে, এক ঝাঁক লোক বিধায়কও কংগ্রেস করতো। এখন এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ কেন গ্রহণ করছে না?
কেন রাকেশ সিংকে বাড়িতে গিয়ে রেড করছে না? কেন রাকেশ সিংকে গ্রেপ্তার করছে না? কত বড় কেউ কাটা রাকেশ সিং কলকাতা শহরে, যে পুলিশকে মেসেজ করে, পুলিশকে মেল করে, ফেসবুক লাইভ করে আসছে। পুলিশ 100 মিটার দূরত্ব কেন্দ্রালি থানা থেকে প্রদেশ কংগ্রেস অফিস, কেন সেখানে পুলিশ পৌঁছচ্ছে না? তার বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে কংগ্রেস কর্মী সমর্থকদের ক্ষোভ বিজেপির বিরুদ্ধে, তার কারণ বিজেপির তরফে ভাঙচুর চালানো হয়েছে। রণয়, তোমাকে ধন্যবাদ। আর এবার যে খবর চোখ রাখবো, মোহন ভাগবতের মুখে হাম দো হামারে তিন। প্রত্যেক ভারতীয় নাগরিকের 3 সন্তানের কথা ভাবা উচিত। জনসংখ্যায় বৃদ্ধি সম্পদ ও বোঝা হিসেবে দেখা উচিত। স্থায়ী জন্মহার জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পারে, এমনই মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। 2027-এ দেশ জুড়ে জনশুমারির আগে ভাগবতের এই মন্তব্যে রীতিমতো হইচই পড়েছে। রাজনৈতিক নানা রকম বিতর্ক সামনে আসছে। এই জনসংখ্যার কথা বলছেন না জনবিন্যাসের কথা বলছেন, সামগ্রিকভাবে একটা বিতর্ক নতুন করে তৈরি হয়েছে। কারণ এই প্রথম নয়, এর আগেও মোহন ভাগবত এই 3 সন্তান নীতিতে সওয়াল করেছিলেন। কি বলেছেন তিনি একবার শোনাবো। फिर अपने देश की पॉलिसी है, पॉपुलेशन पॉलिसी, वो 2.1 रिकमेंड करती है। अब वो देश का एवरेज 2.1, ये तो ठीक है, लेकिन संतान होती है तो 0.1 संतान कभी होती नहीं। गणित में 2.1 का 2 होता है, लेकिन मनुष्य के जन्म में 2 के बाद 0.1 होता नहीं ना, 3 ही होता है, इसलिए 2.1 मीन्स 3। तो भारतवर्ष के प्रत्येक नागरिक ने यह देखना चाहिए कि अपने घर में 3 होने चाहिए। ये देश की दृष्टि से कह रहा हूं। दूसरा, एक कंसर्न भी है, जनसंख्या एक एसेट है, बोझ भी हो सकता है, कल खिलाना पड़ेगा ना सबको, तो उसी के लिए पॉपुलेशन पॉलिसी रिकमेंड करती है। तो दोनों तरफ से जनसंख्या नियंत्रित रहे और जनसंख्या पर्याप्त रहे, तो 3 होने चाहिए, 3 से बहुत ज्यादा आगे बढ़ना नहीं चाहिए। মোহন ভাগবতের নতুন করে মন্তব্য, সেই মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে। হাম দো হামারা দো কেন্দ্রীয় সরকারের যেখানে নীতি, সেখানে সরসংঘ চালক বলছেন যে 2.1% হারে যদি জন্মসংখ্যা নিয়ন্ত্রণ করতে হয় তবে সেটা 3 হিসেবে দেখা উচিত। নতুন করে এই বিতর্কের পর, সরসংঘ চালকের এই বিতর্কের পর এই প্রশ্ন কেউ কেউ তুলছেন, আসলে মোহন ভাগবত কি জন্মসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন করে হিন্দু সম্প্রদায়কে কোনো বার্তা দিতে চাইছেন? হিন্দু খতরে মে হ্যাঁ। আরএসএস মাঝে মধ্যেই তাদের এই বিষয়টি তুলে ধরেন। সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে অন্য মহলের এই বক্তব্যও রয়েছে, মহিলাদের কি আরও পেছনের দিকে ঠেলে দিতে চাইছে? বিরোধীরা ইতিমধ্যেই সরসংঘ চালকের মন্তব্য নিয়ে ঝড় তুলেছেন, বিতর্ক জন্ম দিচ্ছে মোহন ভাগবতের এই নীতি নিয়ে বা এই অঙ্ক নিয়ে। যেখানে কেন্দ্রীয় সরকার হাম দো হামারা দো এই নীতিতে চলার কথা বলছেন, সেখানে সরসংঘ চালক বলছেন হাম দো হামারা 3। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তীর সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ফের তৃণমূল কর্মী খুন, আর এবার কোচবিহারের মাথাভাঙ্গার জোর পাটকির ঘটনা, যেখানে 2 ব্যক্তির মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদ থামাতে যান তৃণমূল কর্মী সঞ্জয় বর্মন এবং তারপর তাকে শাবল দিয়ে মাথায় আঘাত করা হয়, তার মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, 2জন ব্যক্তিকে আটক করা হয়েছে। তৃণমূল কর্মী খুনের ঘটনা, মৃতের নাম সঞ্জয় বর্মন। 2 ব্যক্তির মধ্যে বিবাদ চলছিল, সেই ঝামেলা তিনি থামাতে যান, আর তখনই তার ওপর চড়াও হয় 2জনে। শাবল দিয়ে মাথায় আঘাত করা হয় তৃণমূল কর্মী সঞ্জয় বর্মনকে। তিনি সেখানে লুটিয়ে পড়েন, তার মৃত্যু হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুজন বাইকে এসে চিৎকার করে ডাকছে যে তোমার দাদা ওখানে পড়ে আছে। তারপর বাড়ি থেকে বাইক নিয়ে দৌড়ে চলে গেলাম। অঞ্চল অফিসের সামনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থা পড়ে আছে। কেউ ওকে শাবল দিয়ে মুখটা পুরো ইয়ে করে দিয়েছে। তারপর ওখান থেকে আইসি সাহেবের গাড়িও ঢুকলো, ওনাকে নিয়ে ওনার গাড়িতে করে হসপিটালে নিয়ে গেলাম। ওখান থেকে ডাক্তারবাবু বললো যে না নিয়ে আসো।
কোচবিহারের তৃণমূল কর্মী খুনের ঘটনার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি ঠিক কি বলছেন তার কি বক্তব্য শোনাবো। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, এর নিন্দার ভাষা আমার নেই। আমি চাই এই দুষ্কৃতী যে দুজন ধরা পড়েছে, যে ঘটনা ঘটিয়েছে, তাদের কঠোরতম সাজা হোক, সর্বোচ্চ সাজা হোক। আর বলে রাখি, সঞ্জয় বর্মন হচ্ছে আমাদের পাশে যে তিরুপতি ফ্লাইওভার সেখানকার একজন শ্রমিক এবং আমাদের তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী। মধ্যরাতে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মালদহের চাঁচল। রক্তাক্ত দুপক্ষের অন্তত 7 জন। চাঁচল সদরের আশ্রমপাড়া এলাকা, সেখানে এই ঘটনা। চাঁচল গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা এবং থানাপাড়া বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী বিজেপি নেতা সুমিত সরকারের দলবলের মধ্যে সংঘর্ষ। হাসপাতালে ভর্তি পঞ্চায়েত সদস্যের স্বামী, মাথায় গুরুতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি প্রসেনজিৎ শর্মা। এক জখম যুবক পলাতক। আমরা যাচ্ছিলাম আশ্রমপাড়া বুটাকে রাখতে। যখন আমি যাচ্ছিলাম তখন দেখলাম ওখানে 10-12 জন দাঁড়িয়ে আছে। যখন আমি রিটার্ন আসি ওখান থেকে, তখন দেখলাম যে 10-12 জন যখন ছিল, তখন হামলা, মানে উপরে হামলা, মানে অটোমেটিক হামলা করতে শুরু করলো। কেউ মাথায় মারছে, কেউ পিছু মারছে, কেউ বুকে মারছে। কি দিয়ে মারধর করে? লোহার জিনিস ছিল সব কিছু। আচ্ছা, কারা ছিল এরা? বলতে পারবো না। আচ্ছা, আমরা জানতে পারছি আপনারই দলের, সেটা বলতে পারবো না। কিন্তু যখন মানে আমরা আসি তো তখন আমি ইনজোর্ড হয়ে গেছিলাম। আচ্ছা, এটা কি পরিকল্পিত? বলতে পারবো না সেটা। কি অবস্থা এখন আপনার? হয়তো মাথায় ফাথায় লেগেছে, হয়তো হাতে পাতে লেগেছে, এগুলোই। চাঁচলে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ, আর তা নিয়েই তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া শোনাবো। সাংসদ যদি বলে থাকেন যে তৃণমূলের এমন কোনো প্রয়োজন নেই যে বিজেপির মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে আমাদের দলের শক্তি বৃদ্ধি করতে হবে। এটাই বিজেপির কালচার, এটাই সাংসদের কালচার। তিনি ভোট নিয়ে গেছেন, আজকে প্রায় 1 বছর হয়ে গেল, তাকে কিন্তু চাঁচলের মানুষ দেখতে পান না। সুতরাং আজকে যারা এই ঘটনাটায় যুক্ত হয়েছে, যে ভাগবাট্টা নিয়ে, সেই ভাগবাট্টার অংশটাও তো সাংসদের কাছে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।